হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে এই যে মুক্ত চাষ রয়েছে, এই মুক্ত চাষের কিছু বিশেষ তথ্য জানাবো, যে তথ্যগুলো আপনারা জানলে মুক্ত চাষে আপনাদেরকে সফল হতে কেউ আটকাতে পারবে না। এক কথায় যদি বলি তো মুক্ত চাষের আর কি যে আসল রহস্য রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই যে টপিকগুলো, এই টপিকগুলো কিন্তু আপনারা ইউটিউবে দিনরাত খুঁজলেও পাবেন না, এটা গ্যারেন্টি বলি। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, এই যে মুক্ত চাষের বিশেষ বিশেষ টপিক রয়েছে যেগুলোতে মুক্ত চাষিরা ভুল করে থাকে, যার কারণবশত মুক্তা ভালো উৎপাদন হয় না এবং সেই মুক্তা বিক্রি হতে চায় না এবং অনেক জায়গায় দেখা যায় বিক্রি করতে পারে না। এই পুরো ডিটেলসটার সাথে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে মুক্ত চাষ রয়েছে, এই মুক্ত চাষের যে কয়েকটা সমস্যা হয়ে থাকে, প্রথমত হচ্ছে ঝিনুক চাষ করার জন্য সর্বপ্রথম যেটার প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে উপযুক্ত স্থান। আপনি কোথায় করবেন? উপযুক্ত স্থান বলতে আপনাকে প্রথমে জানতে হবে যে সেই স্থানটা তাদের উপযুক্ত কিনা। আপনি যেখানেই মুক্ত চাষ করুন, এক পুকুর হতে পারে, এক প্লাস্টিক চৌবাচ্চা হতে পারে, এক সিমেন্ট চৌবাচ্চা হতে পারে, দ্বিতীয়ত প্লাস্টিকের ড্রাম হতে পারে বা প্লাস্টিকের বালতিও হতে পারে। আপনি এই জায়গাগুলোর মধ্যে যে কোনো জায়গাতেই করতে পারেন, কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা জায়গার জলের যে অনুপাত রয়েছে বা জলের যে ব্যাপারটা রয়েছে, জল কতটা পরিমাণে থাকবে, এটা আপনাকে তো মেন বিষয় জানতে হবে। কারণ মানুষ যেরকম জায়গায় বসবাস করে সেটা আপনাকে বুঝতে হবে। মানুষ বসবাসের উপযোগী হলেই তো সেখানে বাস করতে পারবে, তো সেই তেমনি ঝিনুক বসবাসের উপযুক্ত হলেই সেখানে ঝিনুক ভালোভাবে চাষ করা যাবে। তাহলে আপনাকে সেই জায়গাটা রেডি করতে হবে। এক পুকুরে যেখানে মোটামুটি 4 ফুটের বেশি জল থাকে সেই ধরনের জায়গায় আপনার চাষ করা সবথেকে ভালো। নেক্সট হচ্ছে সিমেন্টের ট্যাঙ্ক বা প্লাস্টিকের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কগুলোর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, ট্যাঙ্কগুলো একই রকম হয়ে থাকে, কিন্তু সিমেন্টের ট্যাঙ্কে একটা বিষয় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে নতুন ট্যাঙ্ক বানালে সিমেন্টের একটা যে পাওয়ার সেটা কিন্তু জলের মধ্যে সে ছাড়তে শুরু করে দেয়। তো সেই কারণবশত সেটাকে কন্ট্রোল করার জন্য আপনাদেরকে একটু দায়িত্ব নিয়ে সিমেন্টের ট্যাঙ্কে পালন করতে হয়। আর প্লাস্টিকের ট্যাঙ্কে এই ধরনের কোনো সমস্যা থাকে না। বাট এই যে ট্যাঙ্ক রয়েছে, এই ট্যাঙ্কের মধ্যে আপনাকে সবসময় 4 ফুটের বেশি জল রাখতে হবে, এটা সবসময় আপনাকে মনে রাখতে হবে। যদি আপনার ছায়াযুক্ত জায়গা হয়, যে আপনার হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা রোদ পাবে তারপর ছায়া পড়ে যাবে, তাহলে আপনি সেখানে তার থেকে একটু কম থাকলেও চলে যায়। এবার প্লাস্টিকের বালতি বা প্লাস্টিকের ড্রামে, যেহেতু ড্রামে বা বালতিতে কম পরিমাণে জল থাকে, সেই ক্ষেত্রে আপনার 1 থেকে 2 ঘন্টা, সারাদিনে হয়তো 3 ঘন্টার বেশি যেন রোদ না লাগে, এরকম একটা কন্ডিশনে আপনাকে রাখতে হবে। তার বাকি স্টেপটা যেন আপনার ছায়াতে হয়ে যায়, জলটা যেন হিট না হয়, এই একটা বিষয়। নেক্সট স্টেপ, যদি আপনার ট্যাঙ্ক বা জলাশয় রেডি হয়ে গেল, তাহলে আপনাকে যেটা ঠিক করতে হবে ভালো ধরনের মুক্ত উৎপাদন করার জন্য, সেটা হচ্ছে ঝিনুক। তো আপনাকে সবসময় ভালো কোয়ালিটির উত্তম পজিশনের আপনাকে ঝিনুক নিতে হবে। যে ঝিনুক মিডিয়াম বয়সের হবে, না বেশি বয়সের না কম বয়সের। তো এই ধরনের ঝিনুক আপনাকে কালেকশন করতে হবে, যে ঝিনুক ভালো লেকার ছাড়বে এবং উত্তম কোয়ালিটির মুক্ত বানাবে। নেক্সট হচ্ছে যে 2-4টা ঝিনুক চাষ করার আগে আপনাকে মেরে দেখতে হবে যে ঝিনুকের মধ্যে কোনো রকম রোগ আছে কি না, সেটা টেস্ট করে দেখতে হবে। 2 নম্বর হচ্ছে যে ঝিনুক চাষ করবেন সেই ঝিনুকের ভেতরে কি কোনো রকম যোগ ঢুকে আছে, আপনাকে 2-4টা মেরে কিন্তু দেখতে হবে। তাদের গায়ের মধ্যে কোনো রকম লাল পোকা আছে কি না সেটা আপনাকে টেস্ট করে দেখতে হবে। কখন দেখবেন? চাষ শুরু করার আগে, ঝিনুক সার্জারি করার আগে, এগুলো মনে রাখতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে যে যখন আপনি সার্জারি করবেন, সার্জারি করার আগে আপনাকে নিউক্লিয়াসে ধ্যান দিতে হবে। নিউক্লিয়াসে কি ধ্যান দেবে? নিউক্লিয়াসের ডিজাইন যেন একদম স্বচ্ছ, পরিষ্কার, ক্লিন দেখতে পাওয়া যায়, ঠিক এই ধরনের নিউক্লিয়াস হবে। নিউক্লিয়াস না হবে ছোট, না হবে বেশি বড়, এই ধরনের। বিশেষ করে ছোট নিউক্লিয়াস তো হবে না, খুব ছোট নিউক্লিয়াস। অনেক ব্যক্তি আছে সস্তা দামে ডাইস পাওয়ার কারণে খুব ছোট ছোট ডাইস কিনে নেয়, খুব ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করে ফেলে। তো ছোট ছোট নিউক্লিয়াসের ক্ষেত্রে কি হয় যে আপনি যদি একটু দেরি করেই তুলেছেন তো লেকার ফেকার সব মিটে যেতে চায়। তো এই সমস্যা থেকে দূরে থাকো। নিউক্লিয়াসের কোয়ালিটি যেন খুব সুন্দর হয়, নিউক্লিয়াসের ডিজাইন যেন স্পষ্ট দেখতে পাওয়া যায়। নিউক্লিয়াস যেটা রয়েছে, এই যে নিউক্লিয়াসের ওয়েট,
3 গ্রাম থেকে 5 গ্রামের মধ্যে যেন থাকে, এর থেকে বেশি যেন ওয়েট না হয়। সব থেকে ভালো তো 1 গ্রাম থেকে 3 গ্রামের মধ্যে নিউক্লিয়াসের ওয়েট থাকলে খুবই ভালো। 5 গ্রাম পর্যন্ত গেলে একটু ঝিনুকের সাইজ যেন বড় হয়, এটা মনে রাখতে হবে। সার্জারি করার সময় তাদের মুখে বা তাদের বডিতে যেন কোনো রকম কাদা না থাকে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি সার্জারি করার সময় নিউক্লিয়াসের সাথে কাদা ঢুকে যায়, তাহলে আপনার মুক্তোতে এই ধরনের মার্কিং হবে, এটা নিশ্চিত। যে মুক্তোটা আপনি বাজারে কোথাও বিক্রি করতে পারবেন না। অনেক ব্যক্তি আছে যাদের মনে মনে প্রশ্ন হয়ে থাকে, মনের মধ্যে রাগ হয়ে থাকে, যেগুলো পালিশ করে দিলেই চলে যাবে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ফ্রি বসে আছে। আপনার জন্য সেটাকে ঠিকঠাক করবে, কাটাকাটি করবে, তারপর পালিশ করবে, তারপর রোদে শুকোবে, তারপর সেটাকে মার্কেটে বেচবে। যাদের মনে হয় যে পালিশ করার জন্য তারা ফ্রি বসে আছে, তো এরকমটা কিন্তু না। নেক্সট যেটা হচ্ছে সার্জারি করার পর তাদেরকে সঠিকভাবে সঠিক মাত্রায় ওষুধ দিতে হবে। নেক্সট হচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে তাদেরকে যেখানে চাষ করবেন সেই জায়গায় ট্রান্সলেট করতে হবে বা সেখানে দিতে হবে। একটা বিষয় দেখা যায়, আপনি যখন ঝিনুককে সার্জারি করছেন, সার্জারি করার পর অল্প জলের মধ্যে যেহেতু ঝিনুকগুলোকে রেখে দেওয়া হয়, সেই সময় তারা ওষুধটা খেয়ে তারা নিজেকে মোটামুটি সুস্থ করার দিকে চলে যায়। কিন্তু সেখানে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে তাদের পেটের মধ্যে খাবার অলরেডি শেষ হয়ে যায়। তো সেই কারণবশত সবথেকে ভালো 3 থেকে 5 দিনের মধ্যে আপনাকে ট্রান্সফার করে দিতে হবে জলের মধ্যে, কারণ সেখানে তারা খাবার খুঁজবে, খাবে। সেখানে একটা বিষয় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি, যে যেখানে আপনি দিচ্ছেন ঝিনুক টাঙানোর পরেই আপনার খাবার দিয়ে দেওয়া উচিত। কি খাবার দিতে পারেন? খাবারের ভিডিও অলরেডি আমার আগেই করা আছে, অনেক ভিডিও করা আছে, যেগুলো আপনারা দেখে নিতে পারেন এবং খাবারের সম্পর্কে বিস্তারিত জেনে সেই খাবার প্রয়োগ করতে পারেন। কারণ তারা 3 দিন ধরে কেবলমাত্র ওষুধ জল খেয়ে থাকে, তো সেই কারণবশত তাদেরকে খুব তাড়াতাড়ি খাবার দিয়ে দেওয়া উচিত। নেক্সট হচ্ছে যে সেই সময় চেকিং করাটা আপনাকে খুব একটা গুরুত্বপূর্ণভাবে চেক করতে হবে। চেক করার পদ্ধতি সম্পর্কে এর আগে আমি কয়েকটা ভিডিওতে ডিটেলসের সাথে বলেছি যে কিভাবে 1 থেকে 2 মাস চেকিং করতে হয়, সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। এছাড়া যদি কেউ না জানতে পারেন কমেন্ট করবেন, আমি আপনাকে ডিটেলসের সাথে আরও একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, তাকে আপনারা কিভাবে ঝিনুকটা চেক করতে হয় পুরো সম্পূর্ণ প্রসেস তার মধ্যে থাকবে। নেক্সট হচ্ছে মুক্ত হয়ে যাওয়ার আগে, আপনারা সবাই জানেন সবথেকে ভালো খাবার যদি ব্যবহার করা হয় তো 10 থেকে 10.5 মাসের মধ্যে মুক্ত হয়ে যায়, এটা কনফার্ম, মানে এটা কেউ না বলতে পারবে না, আমি যেহেতু হ্যাঁ বলে দিয়েছি। যদি আপনার মানে ভালো কোয়ালিটির ঝিনুক হয়, ভালো কোয়ালিটির নিউক্লিয়াস হয় এবং খাবারের মানে কি বলবো নিউট্রিশনযুক্ত খাবার যদি আপনি ব্যবহার করেন, তো মানে গ্যারান্টির সাথে 10.5 মাসে মুক্ত হয়ে যায়। এবার যদি কেউ খাবারে কঞ্জুসি করে, নিউক্লিয়াসের কোয়ালিটি ভালো না দেয়, ঝিনুক ছোট বড় দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু মুক্ত হতে 1 বছরেরও বেশি লেগে যায়। নেক্সট হচ্ছে যে মুক্ত যখন হয়ে যাবে তার মোটামুটি 7 দিন আগে বা 15 দিন আগে মোটামুটি একবার চেক করে দেখুন। আপনি তো নিজে চাষ করছেন, যে সকল ব্যক্তিরা চাষ করে তারা নিজে বুঝতে পারে যে আমার মুক্তটা কত দিনে হবে। তো সেই সকল ব্যক্তিরা মুক্ত তোলার আগে অবশ্যই আপনি 1-2 ঝিনুক তুলে আপনার যারা সিনিয়র ব্যক্তি রয়েছে, মানে যারা মুক্তোর কারবার কয়েক বছর ধরে করছে, তাদের কাছে দেখান বা তাদেরকে ছবি পাঠান, সেখান থেকে তারা আপনাকে গাইড করবে যে মুক্তোটা বিক্রির জন্য উপযুক্ত কিনা। এবার যদি তারা হ্যাঁ বলে তাহলে আপনারা কি করবেন, ডাইরেক্টলি মুক্তোটা তুলে নেবেন। 2 দিন খোলা ঘরে ছায়া জায়গায় শুকনো করবেন, তারপর আপনারা সেলিং করবেন। এবার মুক্ত তোলার মোটামুটি 2 থেকে 3 মাস আগে আপনারা বায়ার্সের সন্ধান করতে পারেন। কোথায় বায়ার্সের সন্ধান করবেন? যারা মুক্তোর ব্যবসা করে আগে থেকেই, যারা কয়েক বছর ধরে মুক্তোর সাথে জড়িত রয়েছে, তাদের কাছে বায়ার্স মাঝে মধ্যে আসতেই থাকে। এক কথায় যদি বলি, অনেক রকম মনে প্রশ্ন হতে পারে যে আপনার কাছে কি আসে না? হ্যাঁ আসে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। বায়ার্স কীরকম আসে? এমনটা নয় যে কোনো বায়ার্স এসেছে আপনার কাছে 1 লাখ মুক্তো একবারে নিয়ে নেবে, এরকম না। ধরে নাও বায়ার্স কি সেটা আগে জানো। মুক্তোর বায়ার্স মানে হচ্ছে যে কোনো এক ব্যক্তি জুয়েলারি রয়েছে, কোনো এক ব্যক্তি জুয়েলার প্রোডাক্ট পাইকারি করে। তো এই যে দুটো ব্যক্তি কিন্তু আলাদা। মেন বিষয় হচ্ছে আপনারা সকালবেলায় দেখবেন বা বিকেলবেলাতেও দেখতে পারেন যে কোনো এক ব্যক্তি
একটা মোটরসাইকেলের রোডে দেখবে অনেকগুলো থলি বা অনেকগুলো গাড়ির মধ্যে কিছু লোডিং করে নিয়ে যাচ্ছে, বা একটা 4 চাকার গাড়ি যাচ্ছে, তার গাড়ির মধ্যে কিছু একটা মাল আছে, সে দেখবে দোকানে দোকানে দিয়ে যায়। তো এই যে একটা বিষয়, সেটাকে পাইকার বলা হয় বা হোলসেলার বলা হয়, এই ধরনের। তো যারা মুক্তো কিনে করে বিক্রি করে তারাও ঠিক ওই ধরনের 100, 200, 300, 500 পিস নিয়ে নেয়, তারপর সেটাকে কাটিং করায়, পেন্ডেন্ট করায়, তারপর সেটা জুয়েলারিতে গিয়ে দেয়। 2 নম্বর যে বায়ার্সটা হচ্ছে, সেটা হচ্ছে কোনো এক ব্যক্তি জুয়েলার আছে, সেই ব্যক্তি আপনাকে ডাইরেক্টলি ফোন করবে, মানে যে ব্যক্তির কাছে মুক্তো হয় বা মুক্তোর কারবার করে সেই ব্যক্তিকে ফোন করে। অনেক ব্যক্তির মনে প্রশ্ন হবে যে আপনাকে কি ফোন করে? হ্যাঁ, অবশ্যই করে। তো ভাই, তারা যে প্রশ্নটা করবে যে আপনার কাছে কি এই ধরনের ডিজাইন মুক্ত আছে বা গোল্ড মুক্ত আছে? তো সেই ব্যক্তি যদি বলে হ্যাঁ, তাহলে আপনি আমাকে এতগুলো মাল দেন। এবার মাল সে কীভাবে দেবে সেটা তাদের উপর নির্ভর করছে। যদি আগে থেকে পরিচয় থাকে তাহলে সেটা কুরিয়ারের মাধ্যমে মিটে যায়, অনলাইন পেমেন্টের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়। আর যদি নতুন ব্যক্তি হয় তাহলে কিন্তু সেটা সামনাসামনি না হলে কিন্তু মুক্ত বিক্রি হয় না। ও মাল দেখবে, প্রাইস ঠিক করবে, তারপরেও ও ভাববে যে এখান থেকে যদি কিছু 2-4টে এক্সট্রা মুক্ত পাওয়া যায় তাতেও আমার লাভ হবে। আর এই ব্যক্তিও ভাববে যে দাম আমি যতটা বাড়াতে পারি ততটা আমার লাভ হবে, এরকম একটা কন্ডিশন দাঁড়ায়। এবার মেন বিষয় হচ্ছে কতটা মাল কিনবে। তার জুয়েলারিতে যতগুলো তার ইচ্ছে মতো স্টক রাখার ইচ্ছে। আপনাকে যদি বলি সোজা কথায়, ধরে নাও ভারতবর্ষের কোনো এক রাজ্যে 5টা থেকে 10টা ডিজাইন ভালো চলে, পছন্দ করে মানুষ, তাহলে সে কী করবে? 5টা ডিজাইন হয়তো 500 পিস মাল নিল বা 250 পিস মাল নিল, 5টা নিল 50 পিস করে দিয়ে সেটা সে কাটিং করানোর জন্য দিল। এবার সেই ব্যক্তি যদি কাটিং করে তাহলে সে কাটিং করে নিল। এবার যেখানে সেই ফোল্ডিং ঝালাই ফালাই হয়, মানে কোথাও সিটি গোল্ড বা পেতল বা স্টিল দিয়ে রঙিন ফঙিন করা যায়, তো মানে পেন্ডেন্টটা বানানো যায়, তাহলে কাটিং করে নিয়ে গেল। এখানে কি হলো? মুক্তোর একটা দাম বেরিয়ে গেল, কাটিংয়ের একটা দাম বেরিয়ে গেল। এবার সে ওখান থেকে নিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর যদি পালিশ করাবার ইচ্ছে থাকে তাহলে পালিশ করালো। মুক্তো যদি চমক ভালো থাকে, খুব সুন্দর থাকে, তাহলে আর সেটা পালিশ করালো না, ডাইরেক্টলি সেখানে যেখানে পেন্ডেন্ট বানা হয়, কারখানা বা কোম্পানি বলেন, তো সেখানে দিয়ে দিল। তো সেখানে দেওয়ার পর সেখান থেকে পেন্ডেন্ট বেরিয়ে চলে এলো। আসার পর সে তার মধ্যে কোন চেন লাগাবে, না মুক্তোরই চেন, গোল মুক্তোর চেন লাগাবে না এমনি নর্মাল চেন লাগাবে, সেটা তাদের উপর নির্ভর করে, এবং তারা কি বাজেটের মধ্যে মার্কেটে বেচবে সেই হিসাবে তারা তার মধ্যে ইনভেস্ট করে থাকে। তো এই হচ্ছে মেন বিষয়। এবার মুক্তো বিক্রিকে নিয়ে আপডেট। আপনাদেরকে এর আগে যে বিষয়গুলো জানিয়েছিলাম সেগুলো যদি আপনারা ঠিকঠাক করেন তাহলে পরের দিকে মুক্তোটা ভালো কোয়ালিটির হবে, এটা কনফার্ম। 2 নম্বর হচ্ছে মানুষ যেটা ভুল করে থাকে, নতুন নতুন মুক্তো চাষিরা এবং পুরনো মুক্তো চাষিরা যেটা মেন ভুল করে থাকে, সেটা কি? যে মুক্তো চাষি প্রশিক্ষণ নিয়েছে বা মুক্তো চাষ সম্পর্কে বিস্তারিত জেনেছে, জানার পর সে কি করবে? ডাইস পছন্দ করে, নিউক্লিয়াস পছন্দ করে। যেমন মনে হয় ওই বেটাই নিউক্লিয়াস মুক্তোগুলো কিনবে, তার জন্য ও নিউক্লিয়াসগুলো আর ডাইসগুলো পছন্দ করে। কথাটা বুঝতে পারলেন না? যে ব্যক্তি মুক্তো চাষ করবে সে যেন মুক্তোগুলো কিনবে, সেই জন্য সে কি করে? ডাইস পছন্দ করে তার ইচ্ছে মতো, যে এইগুলো বানাবো। আরে ভাই, মেন বিষয় তো এটা যে মার্কেটে কোন কোন প্রোডাক্টগুলো চলছে সেইগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নাও, যে মার্কেটে কোন 10টা প্রোডাক্ট চলছে, সেই ডিজাইনগুলো দিয়ে বানাও। নাকি আপনার মনের মতো আপনি জুড়ে দিলেন যেখানে এই চলবে, এখানে ওই চলবে, এখানে আর চলবে, এরকম করে নিউক্লিয়াস ঢোকাবে ঝিনুকের ভেতরে, তো বেচতে হবে না। কিছুদিন আগের এই কথা বলি, এখানে আমাদের ঝাড়খণ্ডের চাকুলিয়া স্টেশন থেকে একটু আগে একটা গিদনি বলে স্টেশন আছে, ওটার কাছে 1.5 বস্তা মুক্তো পড়ে আছে। কারণ সে মানে নিজের মতো করে ডিজাইন ঢুকিয়েছিল যে এই ডিজাইনগুলো ভালো চলবে, তো মানে পড়েই থাকবে, মাল পাঠিয়ে আসবে, দেখবে, চলে যাবে। সে কি করেছে? আমাদের ভারতবর্ষের যে ইতিহাসে যে সকল ব্যক্তিদের চিত্র রয়েছে না, সেই চিত্রর ডাইসগুলো কিনেছে খুব সস্তা দামে, এবং ডাইসগুলো বিক্রি হয় না। যে ডাইস কোম্পানি তৈরি যে করেছে বিক্রি হয় না, তাকে বলেছে 80 টাকা করে ডাইস, মানে কারণ ওদের কাছে পড়ে আছে কয়েক বছর ধরে ডাইসগুলো, সেই ডাইসগুলো নিয়ে করে সে করে নিয়েছে। এগুলোর মধ্যে দেখা যায় না, দেখবেন আপনারা ডাইস দেখতে পাওয়া যায় শিবাজি, রানা প্রতাপ, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, ভগৎ সিং, এই ধরনের ডাইস নিয়ে গেছে, খুব সস্তা দামে কারখানা থেকে কালেকশন করেছে এবং নিজে নিউক্লিয়াস বানিয়েছে এবং মুক্ত করেছে। 1.5 বস্তা মুক্ত তার বাড়িতে অলরেডি পড়ে আছে। তো নিজে ডাইস চয়েস করলে এরকমই হবে।
আর নিজে নিউক্লিয়াস চয়েস করলে এরকমই হবে। যাদের মুক্তো বিক্রি হচ্ছে না তাদের মেন রহস্য এটাই যে তাদের ডাইস আর নিউক্লিয়াস তারা চয়েস করেছে। একজন সিনিয়র ব্যক্তির কাছে, যারা মোটামুটি 2 বছর 5 বছর ধরে মুক্তোর লাইনে কাজ করছে বা মুক্তোর প্যান্ডেন্ট বানাচ্ছে, তাদের একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, যে মার্কেটে আগে থেকেই বোঝা যায় যে সামনের বছর যে আসছে, সামনের বছরে কোন মুক্তোগুলো চলবে, বা বর্তমান সময়ে যদি কেউ মুক্তো লঞ্চ করে বা বের করে তো সেই কোন মুক্তোগুলো চলবে সেটা আগে থেকেই বোঝা যায়। তো যে সকল ব্যক্তিরা ভুল করে থাকে যে নিজের মতো পছন্দ করে নিউক্লিয়াস তৈরি করে এবং সেই নিজের পছন্দের নিউক্লিয়াস সার্জারি করে দেয়, এইবার মার্কেটে সেটা চলবে কিনা সেই সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই। সে ভাবলো যে আমি মুক্তো চাষ করেছি মানে কয়েক লাখ টাকার মাল তৈরি করেছে। হ্যাঁ, ঠিকই করেছেন, কিন্তু সেটা মার্কেটে চলার মতন করতে হয়। এক কথায় যদি বলি, আপনি সবজি চাষ করেছেন সবজিটা মার্কেটে বিক্রি করার জন্য, বাট কখনও সেটা কানা পোকা ধরা করতে নেই, সেটা ফ্রেশ মাল তৈরি করতে হয়। ঠিক এইরকমই মুক্তো যখন তৈরি করবেন, যেটা মার্কেটে চলছে সেই ধরনের মাল তৈরি করতে হবে, তবেই মালটা সেলিং করা সম্ভব। তো এই যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো থেকে একদম ক্লিয়ার হয়ে যান। আর নিজে নিজে যদি ডাইস চয়েস করেছেন তো আপনি খাতাম, টাটা বাই বাই। মানে নিজের মতো করে ডাইস চয়েস করলে তাহলে নিজের মতো নিউক্লিয়াস হলো, যে নিউক্লিয়াসগুলো বাইরের লোকে পছন্দ করে না। আমি আপনাকে একটা মেন বিষয় বলে দিই যে আপনি একটা লিমিটেড মধ্যবিত্ত ব্যক্তি, মধ্যবিত্ত শ্রেণীর ব্যক্তি, যেমন আমি, আপনি বা আপনারা, ঠিক আছে, সেই সকল ব্যক্তিগুলো মুক্তো চাষ করে। কিন্তু একটা উচ্চ শ্রেণীর ব্যক্তির মানে মানে বাড়িতে সার্ভিস, ধনীমান বিজনেসম্যান বা এক্সপোর্টার এই ধরনের, বা সেলার বা শপিং মলের এই ধরনের যে সকল ব্যক্তিগুলো রয়েছে, তারা আর্থিক দিক থেকে খুব উন্নত। তো তাদের চয়েস সবসময় কেমন হবে? আপনার চয়েসের মতো না, তাদের একটা আলাদা রকম চয়েস হবে। এই বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে তাদের চয়েস সবসময় আলাদা হবে, তারা সবসময় ইউনিক করতে যাবে, তবেই তারা উচ্চ শ্রেণীর। তো সেই বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে জানতে হবে। তো সেই যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার নিউক্লিয়াস বা আপনার ডাইস। তার আগে আপনাকে ভাবতে হবে যে মার্কেটে কোন মুক্তোটা চলছে, সেই মুক্তোটা নিউক্লিয়াস তৈরি করে সার্জারি করো। হয়তো আপনার কোয়ালিটিটা একটু পুরনো হতে পারে, ডিজাইনটা একটু পুরনো হতে পারে, বাট ডিজাইনটা যেন থেমেও চলে যায়। মানে কি বলবো, গ্রামের ভাষায় যদি বলি তো বলে না, বইছে, কতটা বইছে, হদ গদগদ করে না, এক কাঁসির ঘুঘি বইছে। তো সেটাও বলে না। আরেকটা সোজা কথায় যদি আসি বাংলা ভাষায়, তো একটা বালি করে অনেক বড় বালির চূড়া হয়ে যায়। তো এই দুটো কথা একই কন্ডিশন। তো সেই তেমনি আপনারা যে মালটা যাচ্ছে অল্প অল্প করে গেলেও যেন মালটা উঁচা দামে বিক্রি হয়, এটা মনে রাখতে হবে। আর উঁচা দামে বিক্রি করতে গেলে আপনার নিউক্লিয়াস মার্কেটে যে চলছে মুক্তো, সেই মুক্তোর নিউক্লিয়াস বানাতে হবে এবং আপনাকে তৈরি করতে হবে। হয়তো ডিজাইনটা একটু পুরনো হয়ে যেতে পারে, বাট মালটা গেলে যখন যাবে তখন ভালো কোয়ালিটির মাল আপনাকে, যেগুলো মার্কেটে চলছে সেই মাল তৈরি করতে হবে। তাহলে আশা করছি পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর নেক্সট স্টেপ বায়ার্স নিয়ে আপনাদেরকে জানাই, প্রত্যেক মাসেই 2-5টা বায়ার্স অলরেডি আসতে থাকে। মানে যে সকল জুয়েলারি রয়েছে আমাদের ভারতবর্ষে, তারা তো যারা মুক্তোর ব্যবসা করে তাদের কাছে ফোন করে দেখে যে মেন বিষয় কি, সেটা হচ্ছে যে আপনাকে তো 2-3 বছর ধরে ফোন করছে, ধরে নাও আপনার কাছে মুক্তো নিচ্ছে, কিন্তু তারাও মাঝে মধ্যে লিক করে। কি লিক করে? সেটা হচ্ছে যে অন্য কোনো যারা মুক্তোর কারবার করে, ইউটিউব বা গুগলে সার্চ করে পাওয়া যায়, মানে ইউটিউবেই সার্চ করে, গুগলে করে না, তো তাদের কাছে যোগাযোগ করে দেখে যে এর কাছে আমি এই দামে মুক্তোটা তুলছি, বাট আমি ওকে একবার ফোন করে দেখি ও কী দামে মালটা ছাড়ছে, এখান থেকে যে ডিজাইনটা আমি এক দামে পাবো ওখানে কী দামে পাবো, এটা তারা সব জায়গায় টেস্ট করে। আপনাকে ফোন করলে যে আপনার কাছেই মুক্তো নেবে এমনটা কখনোই নয়। আপনি ভাবুন না, আপনাকে আমি সোজা কথায় বলি, কোনো একটা সামগ্রী কিনতে যাবেন মোটা টাকা দিয়ে, 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে, তো আপনি কি কেবলমাত্র একটা দোকানে জিজ্ঞেস করবেন যে আপনার কাছে মাল আছে, কি দাম আছে, না আপনি আরও 2টো জায়গায় জিজ্ঞেস করে দেখবেন, না অনলাইনে একবার সার্চ করে দেখবেন? তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু সবাই দেখে। আপনারা এটা ভাববেন না যে বায়ার্স এসেছে মানে আপনার মাল নিয়ে যাবে, এরকমটা না। তো এই যে জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, তাহলেই আপনারা সফল হবে। আরও যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ডিটেলসের সাথে আপনাদেরকে জানাবো। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই পরিষ্কার ভাষায়, সেটা হচ্ছে কি মুক্তোর মধ্যে যেন চমক আর শাইনিং থাকে।
যে সকল গাধাগুলো মনে করে না যে মুক্তো যেমনি হবে চলে যাবে, তো একটা বিষয় মনে রাখবে, কারো কাছেই সময় নেই সেটা স্প্রে করার জন্য বা পালিশ করার জন্য আর রোদে শুকানোর জন্য। যেটা এক কথায় যদি বলি যে সেটা হচ্ছে যে কেউ চায় না যে তেল মারতে, সবাই অল্প সময়ের মধ্যে ইনকাম করতে চায়। এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনারা সফল হতে পারবেন গ্যারান্টির সাথে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটার মধ্যে যদি কোনো রকম ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করবেন। আর একটা বিষয় আপনাদেরকে জানাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আরও এই ধরনের যদি টিপস ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে আপনাদেরকে জানাই যে যদি কারো কোনো রকম তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ।